একটি গ্রাম, একটি মন্দির এবং শত শত বছরের ইতিহাস। এগুলো শুধু ইট পাথরের কাঠামো নয়, বরং কালের নীরব সাক্ষী। ৩,০০০ শব্দের একটি পূর্ণাঙ্গ উপন্যাস একটিমাত্র বার্তায় পুরোপুরি তুলে ধরা প্রযুক্তিগতভাবে কিছুটা কঠিন হলেও আপনার জন্য বাংলার এক প্রাচীন গ্রাম ও তার এক ঐতিহাসিক মন্দিরের একটি অত্যন্ত দীর্ঘ, রোমাঞ্চকর এবং বিস্তারিত কাহিনী নিচে কয়েকটি অধ্যায়ে ভাগ করে তুলে ধরা হল। রাধাপুর গ্রামের প্রাচীন শিব মন্দিরের উপাখ্যান। প্রথম অধ্যায়। রাধাপুর, এক বিস্মৃত জনপদ। বাংলার এক নিভৃত কোণে, যেখানে ময়ূরাক্ষী নদীর বাঁক এক শান্ত রূপ নিয়েছে, সেখানেই অবস্থিত রাধাপুর গ্রাম। আজ থেকে প্রায় ৩০০ বছর আগের কথা। তখন গ্রামটি এমন শান্ত ও নিস্তব্ধ ছিল না। নদীপথে বাণিজ্য চলত, আর ব্যবসায়ীদের পদচারণায় মুখর থাকত এই জনপদ। গ্রামের ঠিক মাঝখানে বিশাল এক বটগাছের ছায়ায় দাঁড়িয়েছিল একটি প্রাচীন শিব মন্দির। মন্দিরটি ছিল বাংলার ঐতিহ্যবাহী চালা স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। পোড়ামাটির কারুকাজে মোড়ানো এর প্রতিটি দেওয়াল যেন এক একটি জীবন্ত গল্প বলত। রামায়ণ, মহাভারত থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের চিত্র কি ছিল না সেখানে। কিন্তু এই মন্দিরের পেছনে লুকিয়েছিল এমন এক ইতিহাস যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মুখে মুখে রূপকথার মতো ঘুরে বেরিয়েছে। দ্বিতীয় অধ্যায়। জমিদার রুদ্রনারায়ণের স্বপ্নদেশ। সপ্তদশ শতাব্দীর শেষ ভাগ। রাধাপুরীর জমিদার তখন রুদ্রনারায়ণ রায়। তিনি ছিলেন অত্যন্ত প্রজাদরদী এবং ধর্মপ্রাণ মানুষ, কিন্তু তার মনে এক গভীর দুঃখ ছিল। তার কোনো উত্তরাধিকারী ছিল না। একদিন গভীর রাতে জমিদার এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে স্বয়ং মহাদেব তাকে নির্দেশ দিলেন ময়ূরাক্ষী নদীর তীরে এক বিশাল মন্দির প্রতিষ্ঠা করতে। পরদিন সকালেই জমিদার রুদ্রনারায়ণ রাজ্যের সেরা স্থপতি ও কারিগরদের ডেকে পাঠালেন। শুরু হল মন্দির নির্মাণের কাজ। নির্মাণের বিশেষত্ব: ভিত্তিপ্রস্তর ও নকশা। মন্দিরের ভিত্তি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে নদীর বন্যার জল কখনো মূল গর্ভগৃহ পর্যন্ত পৌঁছতে না পারে। টেরাকোটার কাজ। বিষ্ণুপুর থেকে আনা হয়েছিল সেরা মৃৎশিল্পীদের। তারা দিনের পর দিন লাল মাটি পুড়িয়ে তৈরি করেছিলেন অপূর্ব সব ফলক। ধাতব চূড়া। মন্দিরের চূড়ায় স্থাপন করা হয়েছিল অষ্টধাতুর এক বিশাল ত্রিশূল, যা বহু দূর থেকে সূর্যের আলোয় চিকচিক করত। দীর্ঘ ১২ বছরের অক্লান্ত পরিশ্রমে মাথা তুলে দাঁড়াল রাধাপুরের গর্ব মহাকাল ভৈরব মন্দির। তৃতীয় অধ্যায়। সমৃদ্ধির যুগ ও মহারাত্রি। মন্দির প্রতিষ্ঠার পর যেন রাধাপুরের ভাগ্য বদলে গেল। জমিদারের ঘরে জন্ম নিল এক পুত্র সন্তান। ব্যবসার প্রসার ঘটল। গ্রামের কৃষকদের গোলায় ফসল উপচে পড়তে লাগল। মন্দিরটি হয়ে উঠল গ্রামের মানুষের মিলন কেন্দ্র। প্রতি বছর শিবরাত্রির দিন এখানে এক বিশাল মেলার আয়োজন করা হতো। দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসতেন। সারা রাত ধরে চলত কীর্তন, প্রদীপ প্রজ্বলন আর মহাদেবের আরাধনা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাধাপুরের প্রতিটি মানুষ এই মন্দিরের সাথে এক আত্মিক বন্ধনে জড়িয়ে পড়েছিল। চতুর্থ অধ্যায়। বর্গী হাঙ্গামা, এক রক্তিম অধ্যায়। কিন্তু সুখীর দিন বেশিদিন স্থায়ী হল না। সময়টা ১৭৪০-এর দশক। বাংলায় নেমে এলো এক ঘোর অন্ধকার। মারাঠা দস্যু, যাদের সাধারণ মানুষ বর্গী বলে ডাকত, তারা শুরু করল অতর্কিত আক্রমণ। একদিন খবর এলো বর্গীদের এক বিশাল বাহিনী রাধাপুরের দিকে এগিয়ে আসছে। তাদের উদ্দেশ্য লুটতরাজ এবং ধ্বংস। জমিদার রুদ্রনারায়ণের বৃদ্ধ বয়স, কিন্তু তার সাহস বিন্দুমাত্র কমেনি। তিনি গ্রামবাসীদের নির্দেশ দিলেন নারী, শিশু ও মূল্যবান সম্পদ নিয়ে জঙ্গলের গভীরে লুকিয়ে পড়তে। গুপ্তধনের রহস্য। বর্গীরা যেন মন্দিরের পবিত্রতা নষ্ট করতে না পারে এবং মন্দিরের মহামূল্যবান অষ্টধাতুর মূর্তি ও অলঙ্কার লুট করতে না পারে, তার জন্য জমিদার এক দুঃসাহসিক সিদ্ধান্ত নিলেন। মন্দিরের গর্ভগৃহের নিচে এক গোপন সুড়ঙ্গ ছিল। সেই সুড়ঙ্গের শেষ প্রান্তে এক সুরক্ষিত প্রকোষ্ঠে লুকিয়ে রাখা হল মন্দিরের সমস্ত সম্পদ এবং মূল শিবলিঙ্গ। সেদিন রাতে রাধাপুরে নেমে এসেছিল ধ্বংসের লীলা। বর্গীরা গ্রামে আগুন লাগিয়ে দিল।
মন্দিরে প্রবেশ করতে না পেরে তারা ক্ষোভে মন্দিরের বাইরের বেশ কিছু টেরাকোটার কাজ ভেঙে গুঁড়িয়ে দিল। জমিদার রুদ্রনারায়ণ মন্দিরের দরজায় দাঁড়িয়ে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করেছিলেন, কিন্তু দস্যুদের অস্ত্রের আঘাতে তাকে প্রাণ হারাতে হয়। পঞ্চম অধ্যায়, কালের আবর্তে বটবৃক্ষের গ্রাস। বর্গী হাঙ্গামার পর রাধাপুর যেন এক শ্মশানে পরিণত হল। যারা বেঁচে ছিল তারা গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেল। জমিদার বংশ প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল। ধীরে ধীরে কালের নিয়মে মন্দিরটি লোকচক্ষুর অন্তরালে চলে যেতে লাগল। বিশাল এক বটবৃক্ষ তার শিকড় দিয়ে জাপটে ধরল মন্দিরের দেওয়ালগুলোকে। একসময়ের জাঁকজমকপূর্ণ মন্দির পরিণত হল এক ভুতুড়ে ধ্বংসাবশেষে। আশেপাশের গ্রামের মানুষজন দিনের বেলাতেও ওই মন্দিরের দিকে যেতে ভয় পেত। মুখে মুখে ছড়িয়ে পড়ল নানা অলৌকিক গল্প। রাতে নাকি এখনও শোনা যায় রুদ্রনারায়ণের খুরের শব্দ, আর গর্ভগৃহ থেকে ভেসে আসে অস্পষ্ট মন্ত্রোচ্চারণ। ষষ্ঠ অধ্যায়, নতুন প্রজন্মের অনুসন্ধান ও পুনর্জন্ম। কেটে গেছে প্রায় ২৫০ বছর। বর্তমান সময় ইতিহাসের এক তরুণ গবেষক ও প্রত্নতাত্ত্বিক দল রাধাপুরের এই হারানো মন্দিরের কথা জানতে পারে এক পুরনো পুঁথি থেকে। তারা যন্ত্রপাতি নিয়ে হাজির হয় সেই জঙ্গলে ঘেরা গ্রামে। শুরু হয় জঙ্গল পরিষ্কারের কাজ। ধীরে ধীরে বেরিয়ে আসে শতবর্ষের ধুলোয় ঢাকা সেই অপূর্ব পোড়ামাটির কারুকাজ। সবচেয়ে বড় চমক অপেক্ষা করছিল গর্ভগৃহের নিচে। আধুনিক স্ক্যানার ব্যবহার করে তারা সেই গোপন সুড়ঙ্গের সন্ধান পায়। সাবধানে সুড়ঙ্গের পথ ধরে এগিয়ে তারা আবিষ্কার করে সেই গোপন প্রকোষ্ঠ। সেখানে ধুলোর আস্তরণের নিচে অক্ষত অবস্থায় বিরাজ করছে সেই প্রাচীন শিবলিঙ্গ এবং জমিদার রুদ্রনারায়ণের লুকিয়ে রাখা তাম্রপত্র, যেখানে লেখা ছিল এই গ্রামের হারানো ইতিহাস। উপসংহার: ইতিহাসের জয়। আজ রাধাপুরের সেই মন্দির আর কোনো ভুতুড়ে জায়গা নয়। সরকারি সহায়তায় এবং স্থানীয় মানুষের উদ্যোগে মন্দিরটির সংস্কার করা হয়েছে। আবার সেখানে সন্ধ্যায় প্রদীপ জ্বলে, আবার শিবরাত্রিতে মেলা বসে। ধ্বংসাস্তূপ থেকে মাথা তুলে দাঁড়িয়ে এই মন্দির প্রমাণ করেছে মানুষের তৈরি কোনো কোনো ইতিহাস কালের ভ্রিকুটি উপেক্ষা করেও চিরকাল বেঁচে থাকে। আপনি কি চান এই কাহিনীর কোনো বিশেষ চরিত্র, যেমন জমিদার রুদ্রনারায়ণ বা মন্দিরের সুড়ঙ্গের ভেতরের অভিযান নিয়ে আমি আরও একটি বিস্তারিত পর্ব তৈরি করি?